হ্যালো এভরিওয়ান, মেশিন লার্নিং টিউটোরিয়ালের লেকচার 16 সবাইকে স্বাগতম। তো আজকের আমাদের টপিক, নতুন একটা টপিক, সেটা হচ্ছে আমাদের আরএনএন। আরএনএন মানে কি? রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। তো এই আরএনএন এর মধ্যেই আসলে আমার ধরো হচ্ছে যে এলএসটিএম বা এলএসটিএম, তারপর হচ্ছে তোমার স্ট্যাক এলএসটিএম বা গেটেড রিকারেন্ট নেটওয়ার্ক, বা হচ্ছে তোমার অ্যাটেনশন মেকানিজম, এই সবগুলো জিনিসই মোটামুটি এই আরএনএন এর মধ্যেই পড়ে, বা আরএনএন এর একটা করে আমাদের আপডেটেড ভার্সন। তো আরএনএন নিয়ে আমরা মূলত এই ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং যে এটা করি, টাইম সিরিজ প্রেডিকশন, এই কাজটা আমরা সবচেয়ে বেশি করে থাকি। সেটা হইতে পারে যে কোনো ক্লাইমেট প্যারামিটারের জন্য, যেই কাজগুলো আমরা কন্টিনিউয়াস কাইন্ড অফ হচ্ছে alternative, অথবা সেটা রিপ্লেসমেন্ট হিসেবে আমরা বিভিন্ন প্যারামিটার গুলো এই আরএনএন দিয়ে আমরা আসলে প্রেডিক্ট করে থাকি। মানে নিয়ার ফিউচার, ফার ফিউচার, বা এরকম যে আমরা ফিউচার যে প্রেডিকশন গুলো করে থাকি, সেটা মূলত এই আরএনএন টা ইউজ করি। তো আমরা শুরুতে একদম আরএনএ বেসিক থেকে শুরু করবো, এবং ফাইনালি হয়তো লাস্টের দিকে যে আমরা এলএসটিএম পারো, তাহলে ঠিক বা এলএসটিএম জিনিসটাও বুঝতে পারবা। এবং বাকি যে আমার হচ্ছে ধরো ট্রান্সফর্মার মডেল হোক, বা হচ্ছে বাকি যে জিনিসগুলো আছে, সেগুলো মোটামুটি বোঝাটা তোমাদের ইজিয়ার হবে। তো আমাদের মোটামুটি টার্গেট ছিল এটাই, শুরু থেকে একদম ধরো হচ্ছে এলএসটিএম বাই যে প্রেডিক্টিভ যে মডেল গুলো আছে, বা আমরা খুব সচরাচর সবচেয়ে বেশি ইউজ করে থাকি আমাদের এই ফিল্ডে, সেই মডেল পর্যন্ত তোমাদের একটা মোটামুটি একটা নলেজ, একটা হচ্ছে মানে নলেজের একটা হচ্ছে ফাউন্ডেশন দেওয়ার জন্য। তো এইটা আমাদের মোটামুটি সেটার জন্য আর কি তৈরি করা। তো শুরুতেই আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের আরএনএন আসলে ইউজ করা কেন হয়, ঠিক আছে? আরএনএন মেইনলি মূলত যেটা করে সেটা হচ্ছে আমাদের টেম্পোরাল ডেটার জন্য, ফর মেইনলি টেম্পোরাল ডেটা। সেটা অ্যানালাইসিস হইতে পারে, তারপর তুমি তুমি কিছু ফাইন্ড আউট করতেছো, বা হচ্ছে মানে হ্যান্ডেল করতেছো, যে কোনো কিছু হইতে পারে। এখন এই যে টেম্পোরাল ডেটা, এই টেম্পোরাল আসলে জিনিসটা কি? তো এই টেম্পোরাল ডেটা, এটা বলতে যেটা বোঝায় মূলত এমন কিছু ডেটা যেটা আমার রিলেভেন্ট টু টাইম, ঠিক আছে? টাইম। এবং তুমি যদি আরেকটু ধরো হচ্ছে ভেঙে এটা বলতে চাও বা বুঝতে চাও, তাহলে তুমি ধরে নিতে পারো কোনো একটা প্যারামিটার, বা ধরো সামথিং সামথিং চেঞ্জিং উইথ টাইম। তার মানে তোমার ধরো টাইমের সাথে সাথে যে পরিবর্তন গুলো হয়, সেই পরিবর্তন কি করবে, এই প্যারামিটারটা ক্যাপচার করে রাখবে। সে ফর এক্সাম্পল, আমরা সবচেয়ে কমন যে এক্সাম্পলটা দিয়ে থাকি, সেটা হচ্ছে এরকম যে ধরো তুমি যেটা করতেছো, যে এটা তোমার কোন একটা রিভার, ঠিক আছে? তো এই রিভারের কোন একটা পয়েন্টে তুমি যেটা করলা, ধরো একটা স্টেশন নিলা, ধরো এটা হচ্ছে কোন একটা স্টেশন, বিডব্লিউডিবি স্টেশন ধরে নিতে পারো। এই স্টেশনে কি হচ্ছে, আমাদের বিডব্লিউডিবি থেকে আমরা জানি যে এখানে আমাদের যে গেজ, এখানে হচ্ছে অ্যাটাচ করে, এখানে ধরো ওয়াটার লেভেল কত হয়, ডেইলি ওয়াটার লেভেল ডেটা তারা মোটামুটি ক্যাপচার করে থাকে। তো ওয়াটার লেভেল ডেটা তারা ডেইলি এটা ক্যাপচার করে, তাহলে কি হবে, মোটামুটি ধরে নাও যে আমাদের এই যে ফর এক্সাম্পল আমি যদি চিন্তা করি 2025-এর 1 তারিখ, মানে 01/01 2025, মানে একদম তোমার জানুয়ারির 1 তারিখে ফর এক্সাম্পল তার ওয়াটার লেভেল সামথিং, ধরো কোন একটা হচ্ছে রিভার, সেটা হচ্ছে মানে পদ্মা হইতে পারে, গঙ্গা হইতে পারে, ব্রহ্মপুত্র হইতে পারে, মেঘনা হইতে পারে, যে কোনো একটা রিভার, তার কথার কথা ওয়াটার লেভেল কত ছিল, ঠিক আছে? সেটা এমএসএল এইটার রেসপেক্টেও হইতে পারে, অথবা আদার কোনো ডেটামের রেসপেক্টেও হইতে পারে। বললাম কথা কথা, মানে কোনো একটা হচ্ছে মানে ডেটামের রেসপেক্টে বা যেই হোক, তোমাদের জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বললাম যে তার ওয়াটার লেভেল যেটা ধরো 250 সেন্টিমিটার বা কিছু একটা ইউনিট। সিমিলারলি ধরো 2 তারিখ 2025, ওই দিন আমার কি হয়েছে দেখা গেছে, ওই দিন আমার 252 হয়েছে। তারপর ধরো 3 তারিখ, ওই দিন আমার কি হয়েছে, মোটামুটি ধরো দেখা গেছে ওই দিন আবার হচ্ছে তোমার একটু কমে গেছে, 49 হয়েছে। এরকম করে করে প্রত্যেকটা দিনের জন্য আমার ধরো ওয়াটার লেভেল আমি তোমার হচ্ছে এটা মেজার করবো। করার পরে যেটা হবে, যে এই ধরনের যে ডেটা, যেটা আমার পার ডে আমার টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, এরকম করে কিন্তু প্রত্যেকটা বছরের প্রত্যেকটা দিনের কিন্তু ওদের ডেটাগুলো রেকর্ড করা থাকবে, ঠিক আছে? তো তুমি যদি চাও একদম ধরো হচ্ছে 2025-এর তোমার হচ্ছে একদম এটা হচ্ছে ধরো মে মাস, দেন মে মাসে তুমি হচ্ছে কথার কথা 22 তারিখ পর্যন্ত তুমি সবগুলো ডেটা তুমি পাবা। এখন ব্যাপার হচ্ছে, ধরো তুমি হচ্ছে কথার কথা এই ডেটাগুলা তুমি ধরো বিগত 30 বছরের ডেটা বা আরো বেশি বছরের ডেটা নিয়ে তুমি অ্যানালাইসিস করলা, এবং করে তুমি ধরো চিন্তা করলা যে ঠিক আছে, এই রিভারের এই পার্টিকুলার পয়েন্টে
আমি যেটা করবো, 2050 সালে, সরি 50 হয়ে গেছে, 2050 সালে এখানে আমার ওয়াটার লেভেলটা কি থাকবে? এটা কি চেঞ্জ হবে, না সেম থাকবে, না কমে যাবে, না কি হবে? না ক্লাইমেট চেঞ্জের সাথে সাথে, মানে ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট হিসাবে এই জায়গাতে আমার কোনো চেঞ্জ হবে কিনা? এখন ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট কেন আমরা শুধু এই পার্টিকুলার পয়েন্টে করতেছি? অ্যাকচুয়ালি পার্টিকুলার পয়েন্ট আমরা করতেছি এই জিনিসটা এইভাবে চিন্তা করো না। জিনিসটা যদি ধরো তোমরা সিভিল বা ডাব্লিউআরই ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো, তাহলে হয়তো এই জিনিসটা মোটামুটি বুঝবা যে আমরা যেটা করি সবকিছুই, এই যে আমাদের ধরো যে স্ট্রিম ফ্লো বা রিভার ফ্লো, এটাকে আমরা কি করি, এই রিভারটাকে ধরে নেই যে পার্ট অফ সামথিং বা কোন একটা বেসিন। তোমার যদি ওয়াটারশেড বা হচ্ছে এরকম বেসিনটা হয় এরকম, সেই বেসিনের ধরো আউটলেট দিয়ে আমরা যে ফ্লোটা প্রবাহিত হয় সেটাকে আমরা কি বলতেছি, সেটা হচ্ছে যে আমাদের ধরো স্ট্রিম ফ্লো যাচ্ছে বা রিভার। তার মানে এই যে তোমার পুরা ধরো বেসিনটাই ধরো, এটা হচ্ছে আমার মেঘনা নদীর কোনো একটা পার্ট, তার মানে এটা পুরো হচ্ছে আমার মেঘনা বেসিন। এখন মেঘনা বেসিনের উপর আমার কি হয়েছে মূলত, এই জায়গাতে আমরা ধরো অনেক রকম প্যারামিটার থাকতে পারে, হইতে পারে সেখানে তোমার রেইনফল থাকতে পারে, তারপর হচ্ছে ধরো টেম্পারেচার থাকতে পারে, তারপরে ধরো হিউমিডিটি থাকতে পারে, তারপরে ধরো হচ্ছে উইন্ড ফ্লোর ডিরেকশন থাকতে পারে, তারপরে ধরো হচ্ছে তোমার ইভাপো ট্রান্সপিরেশন থাকতে পারে, তারপরে এরকম অনেকগুলা তোমার প্যারামিটার থাকবে, যে প্যারামিটার গুলাকে আসলে কি হয়, আমাদের ক্লাইমেট চেঞ্জের সাথে সাথে আমাদের এই প্যারামিটার গুলার ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই ভ্যালু গুলো চেঞ্জ হওয়ার জন্য স্বাভাবিক এখানকার তোমার বৃষ্টিপাত চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তোমার হিউমিডিটি চেঞ্জ হচ্ছে, ইভাপোরেশন চেঞ্জ হচ্ছে, ল্যান্ডের মানে তোমার হচ্ছে কি বলবো, ল্যান্ড ইজ ল্যান্ড কভার চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে তোমার হচ্ছে ধরো মানে আরবানাইজেশন বাড়তেছে, তার মানে তোমার হচ্ছে এখানে ইনফিল্ট্রেশন কম হচ্ছে। এই সবগুলো ইফেক্টের জন্যই আসলে কি হয়, আমরা এইটা ধরো কোন একটা রিভারের আউটলেট পয়েন্ট, এখন এখানে যদি তোমার কোনো গেজ থাকতো তাহলে তুমি এখানে হয়তো সবগুলা মানে মেজার করতে পারতা যে হ্যাঁ এখানে আমার সিস্টেমটা কি চেঞ্জ হচ্ছে, মানে এখানে ওভারঅল এই বেসিনে এই প্যারামিটার গুলো চেঞ্জ হওয়ার জন্য এখানে যা চেঞ্জ হচ্ছে সেটার ইফেক্ট এখানে কি পড়তেছে। এবং মানে এখানে তোমার এখান থেকে তুমি একটা ডিসিশন আসতে পারতো যে হ্যাঁ এখানে ওভারঅল ক্লাইমেট চেঞ্জের জন্য এখানে আমার স্পিড কম হইতেছে, বেশি হইতেছে, বা হোয়াট কোন একটা চেঞ্জ হইতেছে, বা এরকম হইতে পারে হ্যাঁ চেঞ্জ হচ্ছে না। তো আমাদের ধরো মোটামুটি ধরো সেই রিভারের যে কোনো একটা পয়েন্টে আমার এই গেজটা আছে, যে গেজ দিয়ে আসলে ওয়াটার লেভেল, এবং ওয়াটার লেভেলের সাথে আমার কি রেটিং কার্ভ যদি জানা থাকে, তাহলে সেখান থেকে তুমি ডিসচার্জ যেটা কিউ, এটা তুমি ফাইন্ড আউট করতে পারবা। দেন ডিসচার্জ যদি পেয়ে থাকো তাহলে তুমি দেখতে পারবে যে হ্যাঁ ইন ফিউচার আমার এই ডিসচার্জটা আমার কতটুকু চেঞ্জ হচ্ছে বা কতটুকু মানে কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, বা আগের মতোই থাকতেছে। এই যে ওভারঅল চেঞ্জ গুলা, এই চেঞ্জ গুলাই মূলত ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট হিসেবে আমরা বের করে থাকি। এবং এগুলোর জন্য আমাদের, তোমরা জানো অবশ্যই, যে বিভিন্ন ধরনের মডেল আমরা রান দিই। যেরকম আমরা যদি বেসিন ওয়াইজ চিন্তা করি, তাহলে এই বেসিনের জন্য আমার ওভারঅল এই যে বিভিন্ন আমার প্যারামিটার গুলো চেঞ্জ হচ্ছে, সয়েলের কন্ডিশন চেঞ্জ হচ্ছে, তার সাথে সাথে হয়তো সবকিছু মিলে আমরা এই জিনিসটা জেনারেলি এইচএমএস এই মডেল থেকে আমরা একটা হচ্ছে ধরো হচ্ছে কি বলবো এটাকে চেঞ্জটা আমরা দেখতে পারি, বা ইন ফিউচার আমার কি চেঞ্জ হবে সেটা আমরা মডেলের রান দিয়ে বা সিমুলেশনের পরে তার রেজাল্ট অ্যানালাইসিস করে আমরা একটা ডিসিশন আসতে পারি। অথবা ধরো আরেকটা মডেল আছে আমাদের সোয়াট, সেখান থেকেও তুমি মোটামুটি সেম টাইপের তুমি হচ্ছে অ্যানালাইসিস গুলো করতে পারবা। এবং তুমি যদি শুধুমাত্র রিভারের ফ্লোনে চিন্তা করো, এবং ধরো চিন্তা করো যে তোমার ধরো এটা রিভার, এখানে তো তোমার কোনো একটা কি বলবো এটাকে, ধরো এই জায়গাটা মানে যেই পয়েন্টে তুমি এটা মেজার করতেছো তার আপ স্ট্রিমে ধরো উপর থেকে ফ্লোটা নিচের দিকে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আপ স্ট্রিম, এটা হচ্ছে ডাউন স্ট্রিম, ঠিক আছে? এই আপ স্ট্রিমে তোমার কোনো চেঞ্জ হইতো, তো এখানে তোমার কোনো একটা তোমার হচ্ছে ঠিক ড্যাম বলবো না, মানে তোমার হচ্ছে কিছু একটা তোমার হচ্ছে মানে স্ট্রাকচার এখানে কনস্ট্রাক্ট করা হয়েছে, ঠিক আছে? যদি কনস্ট্রাক্ট করা থাকে, বা ব্যারেজ ধরো এখানে কনস্ট্রাক্ট করা হয়েছে কোনো একটা কারণে, তাহলে সেইটার ইফেক্ট আসলে তোমার এই নিচের দিকে তোমার এই পয়েন্ট গুলাতে বা এই রিভারের নিচের দিকের পয়েন্ট গুলাতে কিরকম পড়বে, এগুলো যদি তুমি জানতে চাও সেটার জন্য তখন তোমার ইউজ করো তুমি ধরো হেক্রাস এই সফটওয়্যার বা এইটার সিমুলেশন রেজাল্ট। তো এইগুলার সাথে সাথে তুমি যেটা করতেছো যে এখন এই মডেল গুলা সাবস্টিটিউট হিসাবে তুমি আসলে এই ডিপ লার্নিং এ আসতেছো, এই আরএনএন এ আসতেছো। দেন আরএনএন তোমাকে আসলে কি হেল্প করতেছে, আরএনএন যেটা করতেছে, তোমাকে এই কনভেনশনাল মডেলিং গুলো আর করতে হচ্ছে না, তুমি জাস্ট তাদের চেয়েও কম টাইমে এবং কম ইনফরমেশন দিয়ে সেখান থেকে তুমি একটা বেটার প্রেডিকশন তুমি পাচ্ছ ইন ফিউচার ওই রিভারের ফ্লো কন্ডিশন কি হবে বা চেঞ্জ কি হবে, এই ওভারঅল সিনারিওটা তুমি খুব সহজেই সেটা তুমি বের করতে পারতেছো বিশেষ মাধ্যমে, এই আরএনএন এর মাধ্যমে। ঠিক আছে, এই আরএনএন টা সবকিছুকে সাবস্টিটিউট করতেছে আর কি, বুঝতে গেছা? তো এই জন্য আমাদের আরএনএন কে এত বেশি আমরা ইম্পর্টেন্স দিচ্ছি। এবং মাথায় রাখবা এই আরএনএন কিন্তু
সবসময় ও যেটা করবে, ও কিন্তু এটা বুঝবে না যে মানে তোমার হচ্ছে ধরো তোমার বেসিনে রেইনফল কত হইছে, তোমার ওর টেম্পারেচার কত, বা ওর তোমার হচ্ছে ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার, এই জিনিসটা আমার কিরকম চেঞ্জ হচ্ছে। ও কিন্তু এটা বুঝবে না, ও শুধু বুঝবে যে এই যে আমরা একটু আগে যে চেঞ্জটা দেখতেছিলাম, যে ধরো 250 পাইলো, 252 পাইলো, 249 পাইলো, তারপর ধরো তুমি 250 আবার পাইছো, তারপর তুমি আবার 256 পাইছো, আবার খুব রেইনি সিজন তখন তুমি 280 পাইছো। মানে যেই হোক, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। এই যে আমার ডেটাগুলোতে চেঞ্জ হইতেছে, সে শুধুমাত্র এই চেঞ্জের যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা খুব ভালো মতো রিড করতে পারে এবং খুব ভালো মতো ক্যাপচার করতে পারে। এবং এই প্যাটার্নটা জানা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের কনভেনশনাল মডেল গুলো যেটা করে, সে ওভারঅল ফিজিক্যাল যে রিলেশনটা সেটা তারা হচ্ছে বের করে যে হ্যাঁ এখানে আমার ল্যান্ডের চেঞ্জ কতটুকু, রেইনফল কতটুকু এক্সট্রা হইলো, কতটুকু কমে গেল, কতটুকু আমার পিক রেইনফল হলো। এই সব কিছু সে মডেল হিসাব করে, কিন্তু ও যেটা হিসাব করবে, ও শুধুমাত্র যেটা করবে যে ও প্যাটার্নটা ধরবে, যে এইটা আমার বেশি হইলে আমার ওভারঅল আউটপুটে বা আউটলেটে আমার প্যাটার্নটা কি চেঞ্জ হচ্ছে। আমার যদি রেইনফল কম হয় তাহলে আউটলেটে আমার প্যাটার্নটা কি চেঞ্জ হচ্ছে। তাহলে ইন ফিউচার যদি আমি একটা প্রেডিকশন দিতে পারি যে হ্যাঁ রেইনফল কথার কথা, আমার ওভারঅল রেইনফল ডিউরেশন কমবে বাট পিক রেইনফল বাড়বে, ও তখন ওখান থেকে একটা প্যাটার্ন জেনারেট করবে, করে বলবে যে হ্যাঁ আউটলেটে তাহলে দেখো রিভারের হয়তো ওভারঅল ফ্লোটা কমবে, বাট যেটা হবে ফ্লাডের সিনারিও বা ফ্লাডিংটা আমার বাড়বে। মানে যখন আমার খুবই বৃষ্টি হচ্ছে তখন আমার ফ্লাডিং হবে, বাট অন্যান্য টাইমে দেখা যাচ্ছে আমার মানে বৃষ্টি আগের তুলনায় কম হচ্ছে, দ্যাটস ওয়াই আমার বৃষ্টির ফ্লো কমে যাবে। এরকম একটা কনক্লুশন তুমি তখন দাঁড় করাতে পারবা। তো এই ধরনের যে কাজগুলো আমরা করে থাকি সেটা সম্পূর্ণ আমাদের RNN দিয়ে করা হয়। তো সেই জন্য আসলে এই টপিকটা আমরা এত বেশি জোর দিচ্ছি। তো খেয়াল করো, টেম্পোরাল, তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমাদের ডেটা সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখা লাগবে কি ধরনের ডেটা, এবং সেই অবশ্যই এই ডেটাগুলো তোমার ধরো হচ্ছে ডিরেক্টলি তুমি নিয়ে এসে RNN এ মানে দিলেও হবে না। তোমাকে হয়তো কিছু পেপার টেপার এগুলো স্টাডি করা লাগবে, যেগুলো আসলে কিভাবে কাজ করে। দেখা যায় যে আমাদের ডেটার মধ্যে অনেকগুলো মিসিং ডেটা থাকে, বাট মানে এটা মাথায় রাখবা, এই RNN হোক অথবা LSTM হোক, এই সবগুলো মডেলই কিন্তু সবচেয়ে বেশি আমার মডেলের পারফরমেন্স কত ভালো হবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আমার ডেটার কোয়ালিটি কতটুকু ভালো। যত আমার ভালো কোয়ালিটির ডেটা, তত আমার এই মডেলগুলো খুব অ্যাকিউরেট প্রেডিকশন দিবে। তো এই মডেলগুলোকে ভালো জিনিস মানে প্রেডিক্ট করানোর জন্য অবশ্যই ভালো কোয়ালিটির ডেটা দিতে হয়। মানে যেন তেন ডেটা নিয়ে এসে কিন্তু দিলে তোমার হবে না। আবার এই ডেটাগুলোকে আবার ধরো হচ্ছে তোমার যেহেতু মানে ট্রেনিং করার একটা বিষয় থাকে, এবং তুমি যখন ইন ফিউচার প্রেডিকশন দিবা, তো তোমার ইন ফিউচার কিছু প্যারামিটার ভ্যালু তোমার জানা লাগবে। তো ডেটার সোর্স মাঝে মধ্যে সেম নাও হইতে পারে। তো এইসব কেসে আমরা তখন যেটা করি সেটা হচ্ছে তোমার বায়াস কারেকশন করে তারপর সেই ডেটাগুলোকে আমরা মডেলে দিয়ে সেটা মানে ট্রেনিং করাই, দেন তারপর হচ্ছে ফিউচারের জন্য আমরা প্রেডিকশন নিয়ে আসি। তো ওগুলা পরে, তো ফার্স্ট অফ অল আমাদের যেটা জানা লাগবে RNN এ যাওয়ার আগে, সেটা হচ্ছে আমাদের টেম্পোরাল ডেটার কিছু ক্যারেক্টারিস্টিক্স আমার জানাটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা সেখানে আসি যে টেম্পোরাল ডেটা, এটার মোটামুটি তুমি তিনটা হচ্ছে ক্যারেক্টার মাস্ট বুঝতে পারো, মানে বলতে পারো যে ওকে ডিস্টিংগুইশ করার জন্য। এক নাম্বার হচ্ছে যে এটা তোমার টাইম স্ট্যাম্প। মানে ডেটা পয়েন্ট গুলা, ডেটা পয়েন্ট অ্যাসোসিয়েটেড উইথ স্পেসিফিক টাইম। মানে প্রত্যেকটা ডেটা পয়েন্ট একটা স্পেসিফিক টাইমের জন্য থাকবে, ঠিক আছে, টাইম ওয়াইজ এই জিনিসটা আমার চেঞ্জ হবে। দুই নম্বর যেটা ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টি বলতে পারো, সেটা হচ্ছে আমার সিকোয়েন্সিয়াল, ঠিক আছে। এই ধরনের মডেলের জন্য সবসময় মাথায় রাখবা তুমি সিকোয়েন্স অফ ডেটা দরকার। মানে কথার কথা তুমি আহ ধরো হচ্ছে 2 বছরের তুমি ডেটা নিবা, এবং 2 বছরের প্রত্যেকটা ডেইলি ডেটা তুমি নিবা, এবং কি ধরনের ডেটা নিবা, ধরো ডেইলি, ডেইলি ধরো হচ্ছে ওই যে ওয়াটার লেভেল ডেটা তুমি নিতে চাও, ঠিক আছে, 2 বছরের জন্য। তাহলে এই যে তোমার ধরো 2 বছর মানে 365 প্লাস 365, এই সবগুলা, এই প্রত্যেকটা দিনের কিন্তু তোমার ডেইলি ডেটা লাগবে। এখন যদি এরকম হয় যে হ্যাঁ ধরো ফার্স্ট 365 ডেটা নেওয়ার সময় 200টা তোমার ডেটার পরে মাঝখানে 10টা ডেটা মিসিং, ঠিক আছে, মাঝখানে 10টা ডেটা নাই, আবার 211 থেকে শুরু হয়েছে, তারপর হচ্ছে দেখা গেছে আমার মাঝখানে ধরো কিছু গ্যাপ আছে, এরকম হলে কিন্তু হবে না। এরকম যদি হয় তাহলে ওই সব ডেটার ক্ষেত্রে আমাদের অবশ্যই ইন্টারপোলেশন করতে হবে। এবং বিভিন্ন মেথডও আমাদের ফলো করি আমরা, মানে যেন তেন ভাবে ইন্টারপোলেশন করলেও হবে না। এটা ডেটা স্পেসিফিক বা তোমার প্রজেক্ট স্পেসিফিক, কোন পারপাসে ইউজ করবো সেটার উপর এটা ডিপেন্ড করবে। তো মাথায় রাখবা আমাদের কথার কথা, আমরা যদি কথার কথা 1000টা ডেটা নিয়ে আমরা কাজ করি, তাহলে অবশ্যই সেটা যেন 1 2 3 4 করে করে অবশ্যই যেন সেটা 1000 পর্যন্ত যায়। মাঝখানে যদি কোনো ডেটা মিসিং থাকে তাহলে অবশ্যই সেটাকে আমার সামহাও ফিল করতে হবে, বা ইন্টারপোলেশন করে হইলেও ওইটা আমার ঠিক করে নিয়ে আসতে হবে।
আচ্ছা, তো যাই হোক, এখন আমাদের এটা সিকোয়েন্সিয়াল, তার মানে হচ্ছে তোমার এটাকে তুমি বলতে পারো অর্ডার বাই টাইম। আর 3 নাম্বার যেটা, সেটা অবভিয়াসলি আরেকটা ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে ডাইনামিক হইতে হবে। মানে যেটা অবশ্যই আমার চেঞ্জ হবে ওভার টাইম, টাইমের সাথে সাথে এটা অবশ্যই আমার চেঞ্জ হবে। যদি এরকম কোন একটা মানে তোমার সিনারিও হয় যে হ্যাঁ তোমার হচ্ছে ধরো এই 1000টা ডেটা, বাট তুমি ওই প্রপার্টি চেঞ্জ কখনোই হচ্ছে না, বা ধরো কথার কথা কোন একটা তুমি রিভারে গেলা, সেখানে তুমি হচ্ছে জাস্ট 1 থেকে 50টা দিনের ডেটা তুমি ওয়াটার লেভেল তুমি নিলা, এবং সারপ্রাইজিংলি সে ধরো ওয়াটার লেভেলটা আমার ফিক্সড 200ই হয়ে গেল। এটা না চেঞ্জ হইতেছে না বাড়তেছে, কিছুই হইতেছে না। যদি এটা কখনো পসিবল না, just তোমাদের হচ্ছে ধরো এক্সাম্পল দেওয়ার জন্য বললাম, এই ধরনের জিনিস কিন্তু আমাদের টাইম সিরিজ কখনো আমরা বলবো না। মানে টাইম সিরিজ হইতে হলে অবশ্যই তাকে চেঞ্জ হইতে হবে টাইমের সাথে সাথে। ও ফিক্সড কোনো পয়েন্টে সে থাকতে পারবে না। বুঝলি স্যার? আচ্ছা, তো এই তো গেল আমাদের টেম্পোরাল ডেটার, মানে তোমার হচ্ছে ধরো ক্যারেক্টারিস্টিক্স, বা কোনটাকে আমরা টেম্পোরাল ডেটা বলতে পারি। তো এখন আসো, যে এই যে আরএনএন, এগুলো ছাড়াও আমরা আরো কিসে আমরা ইউজ করতে পারি। ধরো আমরা বলি আরএনএন অ্যাপ্লিকেশন। আচ্ছা, তো তোমরা দেখবা মোটামুটি তোমার ইউটিউব বা যেখানেই হোক, এলএসটিএম এ প্রচুর সংখ্যক বা আরএনএন এ প্রচুর সংখ্যক তোমার হ্যান্ডসন, মানে ওরা তোমার হচ্ছে কি বলবো, বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে। যেটা হচ্ছে আমার 1 নম্বর হচ্ছে স্টক প্রেডিকশন, স্টক প্রাইস প্রেডিকশন। তো এই স্টক প্রাইস প্রেডিকশন যেটা আসলে করে, ধরো তুমি ওকে জাস্ট প্রিভিয়াস কিছু দিনের স্টকের প্রাইসটা তুমি জানাই দিলাম, যে ধরো এদিকে আমার টাইম আর এইদিকে তোমার সে প্রাইস। তাহলে তুমি ধরো ওকে জানাই দিলা যে হ্যাঁ, যে ফর এক্সাম্পল আমার ধরো হচ্ছে কথার কথা, এই মাসের আজকে 22 তারিখ পর্যন্ত, এই পর্যন্ত মানে 1 থেকে আমার শুরু হয়েছে ধরো, 1 থেকে আমার মাস শুরু হয়েছে 2 3, এরকম করে 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 22 তারিখ। ঠিক আছে, আজকে ধরে নাও যে আজকে হচ্ছে কোনো একটা মাসের 22 তারিখ। আচ্ছা, এই 22 তারিখ পর্যন্ত তুমি ওকে বলে দিছো যে আমার এই সামহাও কোন একটা স্টকে প্রাইসটা এরকম ভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এরকম ভাবে চেঞ্জ হচ্ছে। তুমি তো স্বাভাবিক, তুমি আজকের দিন হচ্ছে 22 তারিখ, 23 তারিখে আসলে এই প্রাইসটা কত হবে তুমি তো জানো না। ঠিক আছে, আর তুমি ওকে একটা প্যাটার্ন দিয়ে দিলা যে লাস্ট আমার 22 দিনে ওর চেঞ্জটা এরকম হয়েছে। ও তখন সেই প্যাটার্ন থেকে লার্ন করে ও যেটা করবে, তুমি এবার ওকে বলে দিলা যে হ্যাঁ তুমি আমাকে নেক্সট 7 দিন অথবা ধরো হচ্ছে 30 তারিখ পর্যন্ত আমার হচ্ছে প্রাইসটা কিরকম থাকতে পারে তুমি একটা আইডিয়া। সে তখন ওই প্যাটার্নটা ফলো করে সে তোমাকে কিছু একটা ধরো আইডিয়া জেনারেট করে দিবে। সেটা হইতে পারে তোমার ডিক্রিসিং, হইতে পারে ইনক্রিসিং, বা সামহাও কোনো একটা চেঞ্জ হইতে পারে। এই যে নতুন যে প্যাটার্নটা আমাকে জেনারেট করে দিল, এটাই কিন্তু তখন আমার স্টক প্রাইস প্রেডিকশন আমরা বলতেছি। যদিও ঠিক আছে, তোমার হচ্ছে ধরো রিয়েল লাইফে যদি মানে এইসব ধরনের কাজ যারা করে থাকে আর কি, তারা অবশ্যই খুব এরকম সিম্পল মডেল রান দিয়ে কিন্তু করে না। বাট হ্যাঁ, মানে তারা যতই ধরো প্রেডিকশন হোক বা যাই হোক তাই হোক, এই জিনিসগুলো অবশ্যই একটা কমপ্লেক্স মেকানিজমের মধ্যে হয়ে যায়, যার বেসিকটা হইতেছে এটা, যে কাউকে বা কোনো একটা তুমি হচ্ছে ধরো এআই কে তুমি আসলে প্যাটার্নটা তাকে শিখাই দেওয়া, এবং ইন ফিউচার ওই পার্টিকুলার জিনিসের বা ইভেন্টের প্যাটার্নটা কি চেঞ্জ হইতে পারে বা কিরকম ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হইতে পারে, সেইটার একটা প্রবাবিলিস্টিক মানে আউটকাম তোমাকে দিবে। যে ধরো হচ্ছে নট নেসেসারি এই 30 তারিখ পর্যন্ত এই জিনিসটা এইভাবেই চেঞ্জ হবে সেটা না। ও তোমাকে জাস্ট এটা বুঝাইতেছে যে হ্যাঁ মানে ওই স্টকটা ধরো একটু আমার ডিক্রিজ করে একটু রেইজ করে তারপর অবশ্যই ফাইনালি অনেক বেশি একটা রেইজ করবে, এই ধরনের কাজ করার প্রবাবিলিটি বেশি। নট নেসেসারি এই কাজটাই হবে বা এইটাই হবে। ঠিক আছে, হইতেই পারে যে তোমার হচ্ছে ধরো ইন রিয়েল লাইফ তুমি যখন হচ্ছে ধরো কথার কথা এই মাসের 30 তারিখ পর্যন্ত অবজার্ভ করবা, দেখা গেল তোমার অবজার্ভটা মানে এটার সাথে কিছু মিললো কিছু মিললো না, হইতেই পারে, বা পুরোটা মিললো সেটাও হইতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ও তোমাকে যে রেজাল্টটা দিবে সেটা হচ্ছে যে মোস্ট প্রবাবল রেজাল্ট, মানে সে অ্যানালাইসিস করে যেটা সবচেয়ে প্রবাবিলিটি বেশি যে ইভেন্ট গুলো যেটা হয়, সেই জিনিসটা একটা সিরিজ তোমাকে এটা দিয়ে দিবে। ওকে, সেকেন্ড আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ওয়েদার ডেটা। ধরো আমার হচ্ছে এই হচ্ছে আমার টেম্পারেচার অনেক বেশি বাড়তেছে, হিট ওয়েভ সামনে আসতে পারে কিনা, তারপর ধরো হচ্ছে রেইন এই সিজনে তোমার হচ্ছে রেইনফলের ইন্টেন্সিটি বাড়বে কিনা, বা রেইনফলের ডিউরেশন বাড়বে কিনা। এই যে বিভিন্ন হচ্ছে আমাদের ওয়েদার যে প্যারামিটার গুলো, এই ধরনের প্রেডিকশন বা ওয়েদার ফোরিকাস্টিং, এই কাজটা করে থাকে আমার এই ধরনের আরএনএ। এবং শুনে এটা হয়তো মানে অবাক হবা যে এখন কিন্তু তোমার
মোস্ট অফ দা তোমার হচ্ছে এইসব ক্লাইমেট প্রেডিকশন বা ওয়েদার তোমার ফোরকাস্টিং রিলেটেড যে জিনিসগুলো, ওরা কিন্তু খুবই ভালো অ্যাকুরেসির সাথে এই জিনিসগুলো এখন দিতে পারে। মানে আগে যেটা হয়তো আমাদের কনভেনশনাল মডেল গুলো রান দিয়ে আমরা সামহাও একটা হচ্ছে প্রেডিকশন পাইতাম, এবং সেটা হচ্ছে হয়তো তোমাদের আবহাওয়া অফিস থেকে এটা হচ্ছে দেখাইতো বা দিত। এখন তোমরা কিন্তু এটার জন্য একটা অ্যাপ মানে পাবা আর কি, এবং সেই অ্যাপে গেলে তুমি ধরো নেক্সট 3 দিন 5 দিন 7 দিনের একটা, ওরা কিন্তু একটা প্রেডিকশন দিবে যে হ্যাঁ মানে এই দিন বৃষ্টি হইতে পারে, এই দিন বৃষ্টি হওয়ার চান্স বেশি, এই দিন হিউমিডিটি এত থাকতে পারে, এন্ড এরকম প্রেডিকশন যে দিবে। সেটা কিন্তু দেখবা যে মোটামুটি বেশ, মানে তুমি যদি 3 দিনের জন্য অবজার্ভ করো দেখবা যে বেশ এটা কাছাকাছি একটা জিনিস তারা বলছে, বা তারা যেটা বলছে তা সেটাও হইতেছে, এবং সেটা কাছাকাছি ইভেন্ট গুলো কিন্তু হয়। তো বলা যায় যে এই আরএনএনটা তারা কিন্তু বেশ এই, বিশেষ করে ফোরকাস্টিং যেটা 3 দিন 7 দিন বা শর্ট ডিউরেশনের জন্য, এটা তারা খুব ভালোভাবেই মানে সাকসেসফুল এই ফিল্ডে, মানে এটা গুড অ্যাকুরেসির সাথে একটা প্রেডিকশন দেওয়ার জন্য। এরপরে ধরো আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে তোমার টেক্সট সিকোয়েন্স, যেটা ধরো হচ্ছে তোমার হচ্ছে ওই যে পার্ট অফ এনএলপি। এনএলপি মানে কিছুই না, এনএলপি মানে তোমার হচ্ছে ওই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস। এই জিনিসটা তোমরা হয়তো ফেস করছো অনেক ক্ষেত্রেই, বাট হয়তো ওইভাবে খেয়াল করেনি। চিন্তা করো তুমি যখন ধরো কিবোর্ডে টাইপ করো, যে ধরো তুমি টাইপ করলা আই ইউজ টু গো টু, ধরো তারপর তুমি এইটুক মানে জাস্ট কিবোর্ডে এইটুক জিনিস লিখছো, লেখার পর তুমি আসলে ইউজ টু তুমি আসলে কোথায় যেতে অভ্যস্ত এটা তুমি এখনো লেখোই নি, স্টিল দেখবা তোমার কিবোর্ডে কিন্তু অনেকগুলা অপশন চলে আসবে। যে এই কিবোর্ডের নিচে তুমি তাকাইলে একটু দেখতে পারবা যে কিবোর্ডের জাস্ট উপরের দিকে ওকে তোমাকে বিভিন্ন সাজেশন দিবে। সাজেশন গুলো কি থাকবে, ফর এক্সাম্পল পার্ক হইতে পারে, তারপর হচ্ছে স্কুল হইতে পারে, কলেজ হইতে পারে, তারপর হচ্ছে ধরো হসপিটাল হইতে পারে, হোয়াট এভার। তোমাকে কিন্তু এই ধরনের একটা সাজেশন দিবে। তার মানে ব্যাপারটা এরকম যে তুমি আসলে এই ধরনের সেন্টেন্স ইউজ করে করে কোনটা লিখতে অভ্যস্ত বা তোমার লেখার প্যাটার্নটা কি, সেটা কিন্তু তারা আগে থেকে প্রেডিক্ট করে ফেলছে। কারণ তুমি অলরেডি ধরো এই কিবোর্ড বা এইসব জিনিসপাতি ইউজ করে তুমি অনেক জায়গায় টেক্সট দিছো, অনেক কিছু করছো, তারা এইসব জিনিস থেকে ধরো লার্ন করতেছে, লার্ন করে তোমাকে একটা প্রেডিকশন হিসাবে দিবে। বা তুমি ধরো হচ্ছে যে কোনো কিছু ধরো সেন্টেন্স তুমি কমপ্লিট মানে ধরো করো নাই, ফাইনালি তুমি কিছু একটা ফাঁকা রাখবা, দেন দেখবা যে ধরো ওখানে যে সাজেশন গুলো আসতেছে ওইটার সাথে তোমার আসলে তুমি যে ওয়ার্ডটা বা যে জায়গাটা যেটা যাও ডেস্টিনেশন তুমি মিলাইয়ে দেখো, সেটা অনেক ক্ষেত্রে তারা অ্যাকুরেটলি বলতেছে। কারণ ব্যাপারটা এরকম যে তোমার প্যাটার্ন বা তোমার ওভারঅল সবকিছু তারা অবজার্ভ করে কাইন্ড অফ, যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস, মানে ব্যাপারটা এরকম যে তুমি ন্যাচারালি যে এই জিনিসগুলো মানে বলতেছো করতেছো এই সবকিছু তারা হচ্ছে কি করতেছে, এগুলো সবকিছুর মধ্যে প্যাটার্নটা খুঁজে বের করতেছে। Then সেই প্যাটার্ন অনুযায়ী তুমি আসলে কোথায় যেতে পারো বা কোথায় কি করতে পারো বা কোথায় তুমি মেসেজটা দিতে পারো বা লিখতে পারো, ওরা একটা প্রবাবিলিস্টিক ডায়াগ্রাম তারা তৈরি করে ফেলেছে। হ্যাঁ তুমি তো জেনারেলি স্কুলে যাও প্রতিদিন, দ্যাটস সে বলছে যে হ্যাঁ গো টু স্কুলে হওয়ার চান্স বেশি, কারণ এই ইউজারটা স্কুলে যায় কথার কথা। তো এইভাবে তারা যেটা করে যে আমাদের এই টেক্সটের সিকোয়েন্স গুলোকে তারা অ্যানালাইজ করে এই সিকোয়েন্সের পরে কোন টেক্সট মানে কোন ওয়ার্ডটা আসতে পারে সেটা অটোমেটিক তোমাকে সাজেশন দিবে। ঠিক সিমিলার ওয়েতে কাজ করে তোমার স্পিচ রিকগনিশন। ঠিক আছে, তো এই দিকে আর গেলাম না আমরা। মোটামুটি ধরো হচ্ছে মানে ওরকম অনেক ধরনের অ্যাপ্লিকেশন আসলে আছে, আরো অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে, এখানে তো সবগুলো মেনশন করা পসিবল না। তো এরপরে যেটা আসো সেটা হচ্ছে যে আমাদের মানে ফার্স্ট অফ অল আমাদের একটু মানে সিকোয়েন্সটা আমাদের দেখা উচিত। যে ফার্স্ট অফ অল আমাদের এই মেশিন লার্নিং বা ডিপ লার্নিং জিনিসটা যখন আইডিয়াটা বেশ মানে পপুলারিটি পায়, ফার্স্ট অফ অল এই ধরনের প্রেডিকশনের জিনিসগুলো আমরা বেসিক যেটা আরএনএ সেটা দ্বারা আমরা করতাম। তো বেসিক আরএনএ করার ক্ষেত্রে কিছু আমাদের লিমিটেশন ফেস করতে হয়, আমরা পরের দিকে যে লিমিটেশন গুলো দেখবো। তো সেইটার জন্য একটা বেশ আপডেট এবং খুবই একটা ভালো জিনিস আসছিল, যেটা নিয়ে এখনো স্টিল প্রচুর কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এলএসটি, লং শর্ট টার্ম মেমোরি। এরপরে এটার একটা আপডেট ভার্সন বা ধরো এটা একটা মাঝামাঝি ভার্সন ধরে নিতে পারো, জিআরইউ। আর এলএসটিএম এর তারপর হচ্ছে একটা আপডেটেড ভার্সন আছে, সেটা হচ্ছে আমাদের বাইএলএসটি। ঠিক আছে, তারপরে তোমার এটার পরে এটার চেয়েও মোর আপডেটেড মানে সবকিছুই আমার কি, আমার একটাই টার্গেট, সেটা হচ্ছে টেম্পোরাল ডেটার সিকোয়েন্স বা প্যাটার্নটা খুঁজে বের করা এবং সেটা মোস্ট অ্যাকিউরেট আমার প্রেডিকশনটা দেওয়া। দেন বাইরের স্ট্রিমের পরে আমার দেখা গেল যে আমার আরেকটা আসলো, সেটা হচ্ছে আমাদের ডিপ আরএনএন বলা হয়, আরএনএন, অথবা এটাকে তুমি স্ট্যাক আরএনএন ও বলতে পারো, স্ট্যাক আরএনএন। এরপরে আমাদের মোটামুটি
এই জিনিসের পরে আরেকটা আমাদের মোটামুটি বেশ পপুলারিটি পাইছে এবং এটা নিয়ে খুব ভালো কাজ হয়েছে বা মানে বেশ ভালো প্রেডিকশন দিচ্ছে এটা। সেটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার বেসড মডেল। ট্রান্সফরমার, সংক্ষেপে ট্রান্সফরমার লিখলাম। তো এখানে যেটা থাকবে সে ওর মধ্যে আসলে কিছু অ্যাটেনশন লেয়ার থাকে, ঠিক আছে। তুমি জাস্ট এটা ছোট করে লিখতে পারো যে এটার মধ্যে থাকবে অনেকগুলো অ্যাটেনশন বা অ্যাটেনশন মেকানিজম বলতে। এই অ্যাটেনশন মেকানিজমের জন্য ও যেটা করবে, তোমার এই সিকোয়েন্স গুলোকে আরো ভালো সে প্রেডিক্ট করতে পারবে বা প্যাটার্নটাকে ধরতে পারবে। তো আপাতত হয়তো জিনিসটা হচ্ছে মানে বুঝতে পারতেছো না, মানে ধরো পরের দিকের গুলো just তোমার সিকোয়েন্সটা মাথায় রাখলেই হবে যে হ্যাঁ কোনটার পরে কোনটা, এবং প্রত্যেকটাই একটার পরে আরেকটা আসছে কারণ আগেরটার লিমিটেশন সে ওভারকাম করছে, দেন পরেরটা আসছে, দেন তারপর আবার আগেরটার মানে লিমিটেশন তোমার ওভারকাম করছে, পরেরটা আসছে। এরকম করে করে আস্তে আস্তে এটা আসছে এবং হয়তো দেখা যাবে যে এটার পরে অনেক কিছু চেঞ্জ চলেও আসছে বা আসছে, ঠিক আছে। তো এইটা আর কি মোটামুটি মাথায় রাখো জিনিসটা। এরপরে আমার একদম বেসিক যেটা আরএনএ, আমরা সেটা সম্পর্কে একটু হালকা মানে আইডিয়া নেই। এই ক্লাসটাকে জাস্ট কয়টা ভাগে আমি ভাগ করে আসলে বলবো, মানে করাবো আর কি টিউটোরিয়ালটা বানানোর ক্ষেত্রে। তো একদম ধরো আমরা যদি শুরু করি বেসিক আরএনএ দিয়ে। বেসিক আরএনএ, তো এটার ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আচ্ছা আরএনএ মানে কি, রিকারেন্ট কানেকশন। রিকারেন্ট কানেকশন কিসের জন্য? রিকারেন্ট মানে বারবার একটা হচ্ছে তোমার ধরো একটা প্রসেস বা একটা লুপের মতো কাজ করবে, এবং এটা কিসের জন্য? টু, ধরো প্রসেস সিকুয়েন্সিয়াল ডেটা। আমরা ওই যে বলতেছিলাম যে আমরা সবসময় যেটা করবো, মানে তোমার হচ্ছে টেম্পোরাল ডেটা নিয়ে কাজ করবো। আর টেম্পোরাল ডেটা মানে কি, সেটা অবশ্যই একটা সিকোয়েন্স ফলো করবে বা তার মধ্যে একটা অবশ্যই একটা প্যাটার্ন থাকবে। এই প্যাটার্নটাকেই সে যেটা করবে ইন রিকারেন্ট কানেকশনের মাধ্যমে সে অ্যানালাইসিস করবে, ঠিক আছে। তো এখানে একটা মজার জিনিস আছে যে অন্যান্য গুলার থেকে এটা কেন আলাদা। ও যেটা করবে, ওর যেটা হিডেন লেয়ার, ও যেটা করবে হিডেন লেয়ারটা প্রত্যেক ক্ষেত্রে আগের ক্ষেত্রে আমাদের কি হয়েছিল, জাস্ট ওয়েটটা চেঞ্জ করতো, ওর আউটপুট চেঞ্জ হইতো। তো ও যেটা করবে, ধরো টাইম সিরিজ যেহেতু তুমি তাকে দিবা এজ এ ইনপুট, তার মানে তুমি ধরো কথার কথা, টাইম সিরিজের কথার কথা ছোট আমি ডেটা নিয়ে যদি চিন্তা করি, তো ধরো 100টা আমার টাইম স্টেপ তাকে তুমি ফার্স্টে জানাবা। তার মানে 100টা টাইম স্টেপের জন্য সে কি করবে, ইনপুট আর আউটপুট সে জানবে। তো সে যেটা করবে, এই 1 2 3 4 করে করে প্রত্যেকটা সে যখন ইনপুট হিসাবে নিবে, ও প্রত্যেকবার ওর হিডেন যে স্টেটটা সে ওটাকে আপডেট করবে। তো আমরা এখানে ধরো জিনিসটা এভাবে তোমাদের বোঝানোর জন্য লিখতে পারি, বাই maintaining a hidden state that is updated each time। তার মানে তুমি যদি ওকে টাইম ইকুয়াল টু 1 এর জন্য একটা তুমি ইনফরমেশন দিছো, দেন তুমি টাইম 2 এর জন্য আরেকটা ইনফরমেশন দিছো, ও কিন্তু এমন না যে টাইম 1 এর জন্য তুমি যে ইনফরমেশনটা দিছো সেটা সে ভুলে গেছে। সে ওইটা মনে রাখবে, তুমি যখন 2 এর জন্য দিছো 2 এরটা মনে রাখবে, তুমি যখন 3 এর জন্য দিছো 3টা মনে রাখবে, এরকম করে করে তুমি যখন 100তমটা দিবা, সে সবগুলো আগের 99টাই সে মনে রাখবে। করার পর তুমি এখন ওকে বলো যে হ্যাঁ তুমি এখন হচ্ছে 100টা তুমি সব জানো, এখন তুমি আমাকে নেক্সট 10 দিনের জন্য কি হতে পারে আমাকে একটা প্রবাবিলিটি, একটা হচ্ছে প্রেডিকশন দাও। সে তখন ওই 100 দিনের যে ধরো সে তুমি তাকে যে প্যাটার্নটা তাকে বুঝিয়ে দিছো, সে ওখান থেকে প্যাটার্নটা খুঁজে বের করে তোমাকে একটা নেক্সট 10 দিনের জন্য একটা একটা হয়তো প্রেডিকশন সে তোমাকে আর কি দিবে, ঠিক আছে। তো এইটা আমরা জেনারেলি ধরো একদম বেসিক যেটা আর এন সেটা আমরা জেনারেলি খুব বেশি প্রেডিকশনের ক্ষেত্রে ইউজ করি না। ক্লাইমেট ডেটা বা এইসবের ধরো আরো সফিস্টিকেটেড এটা আমাদের হচ্ছে মানে মেথড পরে পরবর্তীতে আছে। তো এটা আমরা মোটামুটি ধরো একদম বেসিক কাজ, যেরকম ধরো টেক্সট জেনারেশন যেটা, এই পারপাসে হাইস্ট যেটা ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তো এইটার কিছু ওই যে বলতেছিলাম যে একটা লিমিটেশনের জন্য আরেকটা করে আসছে। তো এই জিনিসের আমাদের একটু লিমিটেশনটা জানা লাগবে যে এটা লিমিটেশন কি হতে পারে। আচ্ছা, তো এইটা সবচেয়ে বড় যেটা লিমিটেশন মাথায় রাখবা সেটা হচ্ছে আমার এটা লং টার্ম ডিপেন্ডেন্সিটা একদমই নেই। মানে তুমি যদি কথা কথা যখন আমাদের ওয়েদার বা ক্লাইমেট মডেল আমরা কাজ করি, অবশ্যই মাথায় রাখবা যে একটা ক্লাইমেটিক সিনারিও চেঞ্জ হইতে বা তার প্যাটার্নটা বুঝতে অ্যাটলিস্ট 30 বছরের মতো লাগে। তুমি চিন্তা করো 30 বছরের তুমি যদি ডেইলি ডেটা নাও, তাহলে তোমার 30 × 365 কতগুলো ডেটা হয়?
এতগুলা ডেটা তোমার হচ্ছে ধরো মাথায় রাখা লাগবে, বা তাকে হচ্ছে ইনপুট হিসেবে জানানো লাগবে, এবং তার সে যখন কথার কথায় 30টা বছর তুমি অ্যানালাইসিস করবে, তুমি যখন যদি এখন চাও যে ঠিক আছে আমার নেক্সট 2 বছর 5 বছর বা 10 বছরের তুমি একটা প্রেডিকশন আমাকে দাও, তখন কিন্তু সে এতগুলা ডেটা তার মেমোরির মধ্যে নিয়েই তোমার প্রেডিকশনটা দিতে হবে। কিন্তু ওর একটা সমস্যা হচ্ছে যে এই যে তুমি যখন অনেক বড় তাকে কোনো ডেটা দিছো, তাহলে তখন সে কিন্তু খুব ভালো প্রেডিকশন দিতে পারে না, কারণ সে সবকিছু মনে রাখতে পারে না। তুমি যখন তাকে 100 দিন বা 10 দিন 15 দিন এগুলো দিছো, সে এগুলো খুব সুন্দর মতো মনে রাখতে পারে, তার এটা কোনো সমস্যা হয় না। কিন্তু তুমি যখন অনেক বেশি ডেটা দিবা, তখন এটা যেটা হবে যে ওর অ্যাকিউরেসিটা হারাবে। তো আমরা এই জন্য লিখতে পারি, তো লিমিটেশন যেটা, সেটা হচ্ছে নট গুড ফর লং টার্ম ডিপেন্ডেন্সি। আচ্ছা, এই যে লং টার্ম সে মনে রাখতে পারে না, এটার রিজনটা কি বলতে পারবা? এটার রিজনটা হইতেছে, আমরা কিন্তু অলরেডি এটা ডিসকাস করে আসছি। সেটা হচ্ছে যে দেখো, এই যে সে কি করতেছে, যে লং টার্ম ধরে সে কি করতেছে, তার অনেক যে নিউরাল নেটওয়ার্ক সবগুলাকে ধরো সে কি করতেছে, হিডেন লেয়ার ধরো অনেকগুলো আছে, সে সবগুলোকে ট্রেন করতেছে, সবগুলাকে তোমার আউটপুট পাচ্ছে, কিছু একটা পাচ্ছে, সবকিছু করতেছে। এই জিনিসটা কি, যেহেতু তোমার অনেক বড় তুমি একটা ডেটা নিয়ে কাজ করতেছো, তখন তার কি এই যে নেটওয়ার্কটা সেটাও অনেক বিশাল হবে। ঠিক আছে, অনেক বিশাল হবে, এদিকে অনেক কিছু থাকবে। যখন অনেক বেশি থাকবে, সবকিছু কি আমার চেইন রুলের মধ্যে কানেক্টেড, মানে প্রত্যেকটা যখন আমার হচ্ছে নিউরন থাকবে, সেই নিউরনের নেটওয়ার্কটা অনেক বেশি বড় হবে, এবং প্রত্যেকটা কি হবে, চেইন রুলের মাধ্যমে কানেক্টেড থাকবে। যদি চেইন রুলের মাধ্যমে কানেক্টেড থাকে, তাহলে প্রবলেমটা কি হচ্ছিল আমাদের, সেই ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমটা চলে আসবে। এবং সাথে সাথে আরেকটা প্রবলেম কি ছিল, আমরা দেখছিলাম এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এই দুইটা জিনিস বা এই দুইটা প্রবলেম তোমার এটা ফেস করতে হবে। তো এই দুইটা প্রবলেম থাকার জন্যই সে যেটা করবে, যে লং টার্ম প্রেডিকশন সে ভালো দিতে পারেন। সরি, আমার মনে হয় সমস্যা এই সেটাতে। ওকে। আচ্ছা, তো এই পর্যায়ে আমরা রিকারেন্ট বলতে আমরা কি বলতেছিলাম, যে একটা জিনিস বারবার করা এবং বারবার করে সেখান থেকে তোমার একটা আউটপুট জেনারেট করা। তো ওভারঅল এটাকে যদি আমি আহ, একটা সিকোয়েন্স বা এটার মানে একটা কি বলবো ডায়াগ্রামের মাধ্যমে দেখতে চাই, তাহলে জিনিসটা অনেক এইভাবে চিন্তা করতে পারো, যে এইটা একটা তোমার ধরো ডায়াগ্রাম। সেই ডায়াগ্রাম, এটাকে তুমি ধরে নাও, এটাকে বলতেছো তুমি RNN সেল। ঠিক আছে, যেখানে তুমি যেটা করবা, প্রত্যেকটা আমার ডেটা গুলা, মানে তোমার হচ্ছে ধরো, আসতেছে না, আচ্ছা okay, এখন আসছে। ওকে, এটা হচ্ছে আমাদের ভালো বুঝতে হচ্ছে না, জিনিসটা আরেকবার। ঠিক আছে, এটাকে ধরে নাও তোমার RNN সেল, যেটাকে তুমি কি করবা, বিভিন্ন আমার টাইম সিরিজ যেটা at টি টাইমে তুমি তাকে এক্সটি ইনপুট হিসেবে দিবা। এটা হচ্ছে সেই ইনপুট। এরপরে ও যেটা করবে, ওর মধ্যে একটা লুপ থাকবে, যেটাকে আমরা বলবো হিডেন স্টেট। ঠিক আছে, ধরো এইচ at টি আমি বললাম, এবং ফাইনালি সেখান থেকে তোমার আউটপুট যেটা আসবে, সেটা আমি বললাম ধরো ওয়াইটি। প্রত্যেকটা এক্সটির জন্য একটা করে ওয়াইটি থাকবে। ঠিক আছে, যে at টি ইকুয়াল টু সামথিং, সেইখানে তোমার এক্স এর ভ্যালু এত, এবং সেটার জন্য আমার ওয়াই এর ভ্যালু এত। সেখানে আমার যেটা হবে, যে এই যে ধরো হিডেন স্টেট, যে এটাকে আমরা বলতেছি যে হিডেন স্টেট, এই হিডেন স্টেটের কাজটা কি, এই হিডেন স্টেটের কাজটা হচ্ছে এরকম, যে তোমার সে যেটা করবে, সে ধরো ওই যে বলতেছিলাম যে তুমি ধরো 100টা ডেটা থেকে অ্যাজ এ ইনপুট হিসেবে দিবা, সে যেটা করবে সেই 100টা ডেটা থেকে সেই ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলা তার নেওয়া দরকার ফর ফিউচার প্রেডিকশন, সে সেগুলা নিয়ে রাখবে। তাহলে আমরা এটাকে বলতে পারি
ক্যাপচার ইনফরমেশন ফ্রম প্রিভিয়াস টাইম স্টেপ এন্ড টাস্ক। মানে এইভাবে সে যেটা করবে, সে কনটেক্সটের যে সিকোয়েন্সটা সেটা সে মেনটেন করবে। তাহলে ফার্স্ট মেনটেন দা কনটেক্সট ওভার দা সিকোয়েন্স। ঠিক আছে, এটা হচ্ছে আমার হিডেন স্টেটের কাজ। মানে হিডেন স্টেট যেটা হবে যে তুমি ধরো একটা টাইমের কোন একটা স্টেপে একটা ইনফরমেশন দিয়ে এলা, দেন ওই ইনফরমেশনের মধ্যে যেইটুক পার্ট ইম্পর্টেন্ট সেটা মাথায় রাখবে। দেন এরকম করে তুমি যখন তাকে 100টা ইনফরমেশন দিবা, সেই 100টা ইনফরমেশনে জাস্ট মেইন পার্ট গুলো তার মাথার মধ্যে থাকবে। বুঝে গেছে? এবং ফাইনালি সে যখন ধরো সে এই 100 দিনের পরে 101 নাম্বার থেকে 110 নাম্বারের জন্য প্রেডিকশন করবে, সে তখন এই ইনফরমেশন গুলো সে কাজে লাগাবে। ঠিক আছে? আচ্ছা। আর এই যে আরএনএন সেল, তার যেটা কাজ সেটা হচ্ছে যে হিডেন স্টেট কি করতেছে, সে পার্টিকুলার ইনফরমেশন গুলাকে সে স্টোর করতেছে বা পার্টিকুলার ইনফরমেশন গুলোকে সে পিক করতেছে। পিক করার পরে এই আরএনএন যেটা করবে সেটা হচ্ছে প্রত্যেকটা বার তুমি যখন টাইম টি ইকুয়াল টু 1 2 3 করে একবার করে তুমি x1 x2 x3 করে দিবা, প্রত্যেকটা ক্ষেত্রে সেখান থেকে যেটা মেইন যে ইনফরমেশন, সেই ইনফরমেশন নিয়ে তোমার প্রিভিয়াস টাইম স্টেপের সাথে ইনফরমেশন মিলায় সে নিজেকে আপডেট করে রাখবে। তাহলে এটাকে তুমি বলতে পারো আপডেট the hidden state। সে যেটা করবে তাহলে, সে ধরো কথার কথা, ধরো তোমার হচ্ছে ফার্স্টে সিকোয়েন্সটা আমার ধরো 1 2 3 এরকম করে বাড়তেছিল, হঠাৎ করে তার বাড়ার রেট হয়ে গেল 10 20 100, এরকম করে কত কথা তোমার টাইমের সাথে সাথে কোনো একটা প্যারামিটার এরকম করে বাড়তেছে। কারণ শুরুতে সে যখন 1 2 3 করে বাড়তেছিল, তখন হিডেন স্টেট ওকে ধরো একটা মাথায় রাখতেছিল যে হ্যাঁ, আমার বাড়লে হাইস্ট 1 ইউনিট করে বাড়ছে। এখানে যখন বাড়তেছিল, ও তখন নিজেকে আপডেট করলো যে না, 1 করে বাড়তেছে না, এখন অনেক বেশি করে বাড়তেছে, প্রায় 10 করে বাড়তেছে। তারপর সে দেখলো যে না, অনেক ক্ষেত্রে আমার 90 করেও বাড়ছে বা 80 করেও বাড়ছে। তাহলে এই যে বাড়ার যেটা ধরো ইনফরমেশন যে হ্যাঁ অনেক বেশি করে বাড়তেছে, এই যে কত করে বেশি বাড়তেছে বা কমতেছে বা এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে এবং প্রতি মুহূর্তে সে যেটা এই হিডেন স্টেট সেটা ক্যাচ করতেছে। এবং এই আরএনএন সেল যেটা করতেছে সেটা প্রত্যেক স্টেপে সে নিজেকে আপডেট করতেছে, মানে হিডেন স্টেটকে আপডেট করতেছে। দেখো প্রিভিয়াস টাইমে কিন্তু তোমার 1 করে বাড়ছিল, এখন কিন্তু 1 করে বাড়াইলে হবে না, এখন কিন্তু 10 করে বাড়াইতে হবে। এবং এইসব সবকিছু অ্যানালাইসিস করে সে যা করবে, ফাইনালি একটা আউটপুট তোমাকে জেনারেট করে দিবে। কোথায় স্যার? তো ঠিক আছে, মোটামুটি ধরো হচ্ছে আমাদের কাজ, মানে কি বলবো, আরো কিছু বাকি আছে। তো আমরা মোটামুটি ইনিশিয়াল একটা আইডিয়া এখান থেকে পেলাম, এবং নেক্সট ক্লাসে হয়তো আমরা এই জিনিসগুলো নিয়ে আরেকটু ফার্দার ডিসকাস করবো। থ্যাংক ইউ সবাইকে এই পর্যন্ত।